ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা আমাকে একটুখানি জানাবে। ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাও। প্রথম কথা হচ্ছে আজকে তোমাদেরকে যে জিনিসটা পড়াবো সেই জিনিসটার নামটা হচ্ছে কি? সেই জিনিসটার নামটা হচ্ছে অ্যাটম। তাহলে অ্যাটম মানে কি? না অ্যাটম মানে হচ্ছে পরমাণু। অ্যাটম মানে কি? অ্যাটম মানে হলো পরমাণু। তাহলে পরমাণু কাকে বলে? তাহলে পরমাণু কাকে বলে যদি আমাদের এইরকম প্রশ্ন আসে, তাহলে ১ম পরমাণুর যদি আমরা ডেফিনেশন জানতে চেয়েছি, ১ম পরমাণুর যদি আমরা ডেফিনেশন জানতে চেয়েছি, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা লিখবো এখান থেকে যে কোন মৌলের, লেখো এখানে কোন মৌলের ক্ষুদ্রতম যে কণার মধ্যে ওই পদার্থের সমস্ত গুণ বজায় থাকে, ওই পদার্থের সমস্ত গুণ বজায় থাকে, যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু স্বাধীন থাকতে পারে না, কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে না, তাকে অ্যাটম বলে। তাহলে অ্যাটম কাকে বলে? না অ্যাটম বলে হচ্ছে এই জিনিসটাকে, যে আমার কোনো মৌলের যে ক্ষুদ্রতম কণার মধ্যে ওই পদার্থের সমস্ত গুণ বজায় থাকে। তাহলে ফার্স্ট কি? ফার্স্ট হচ্ছে ইট ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল। তার মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে তার ক্ষুদ্রতম কণা। হয়েছে এখান থেকে। নেক্সট কি হয়েছে? ক্ষুদ্রতম কণা হলেই হবে না, সেই ক্ষেত্রে কি করতে হবে? ওই পদার্থের সমস্ত গুণগুলি বজায় রাখে এবং which can involve the chemical reaction but cannot move freely, that is called is atom. তার মানে তোমাদেরকে যেটা আমরা বলেছি যে অ্যাটমের ডেফিনেশন কি? তাহলে অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ আ ম্যাটেরিয়াল which can involve the chemical reaction but they cannot movable in the free space, this is called the atom. হয়েছে? তাহলে অ্যাটম বলা হচ্ছে এই জিনিসটাকে। এইবার আমাদের যদি এই অ্যাটম বলা হয়েছে, এই অ্যাটমকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি এবং কয় ভাগে ভাগ করতে পারি না, এই নিয়ে কিছু আমাদের পড়াশোনা আছে। ঠিক আছে? তাহলে দেখো, আমাদের যদি বলা হয়েছে অ্যাটম, এই অ্যাটমকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। এই অ্যাটমকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? এই অ্যাটমকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। তাহলে তোমরা এখানে হেডিং লেখো ক্লাসিফিকেশন অফ অ্যাটম। ক্লাসিফিকেশন CLASSFICATION, ক্লাসিফিকেশন অফ অ্যাটম। তাহলে ক্লাসিফিকেশন অফ অ্যাটম জিনিসটা কি আছে? না আমি যদি একটা অ্যাটমকে টোটালটা পুরো টুকরো, টুকরো করে ভেঙে ফেলেছি, তবে এই অ্যাটমের আমি কি পাবো? না ২ টো জিনিস পাবো। কি, কি জিনিস পাবো? ২ টো জিনিস পাবো। ১ নম্বর যে জিনিসটা সেই জিনিস ৩ টে জিনিস পাবো চলো। ৩ টে জিনিস পাবো। ১ নম্বর জিনিসটাকে আমরা কি বলবো? ১ নম্বর জিনিসটাকে বলবো হচ্ছে প্রোটন। নাম্বার ২ জিনিসটার নামটাকে বলবো আমরা কি? ইলেকট্রন। আর নাম্বার ৩ জিনিসটাকে আমরা বলবো কি? নিউট্রন। এবার এর মধ্যে এই যে প্রোটন এবং নিউট্রন, এই দুটো যে জিনিস থাকছে, এই দুটো জিনিস থাকলে আমি দুটোকে একত্রে কি বলবো? দুটোকে একত্রে বলবো নিউক্লিয়াস। দুটোকে একত্রে আমরা কি বলবো? দুটোকে একত্রে বলবো নিউক্লিয়াস। তার মানে নিউক্লিয়াস হ্যাজ আ পার্ট অফ অ্যাটম which contains the proton and neutron. Clear? And the electron is the movable surroundings this nucleus. অর্থাৎ আমার এই যে ইলেকট্রন পার্টটি আছে, এই ইলেকট্রন পার্টটি কি করে? না এই ইলেকট্রন পার্টটি আমার প্রোটন এবং নিউট্রনের চারিদিকে ঘোরে। কথাটি বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তার মানে ইলেকট্রনটা কি? ইলেকট্রনটা হচ্ছে আমাদের মুভাবেল পার্ট। তাহলে তোমাকে আমি যদি প্রশ্ন করেছি যে মুভাবেল পার্ট কোনটি? তাহলে আমি বলবো ইলেকট্রন। যদি বলেছি যে ফিক্সড পার্ট বা কোথায় থাকে? তাহলে সেই জিনিসটাকে বলবো প্রোটনের পার্ট।
হয়েছে? তাহলে আমার একটা অ্যাটমকে এই ৩ টে ভাগে ভাগ করা যায়। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো এইটুকু রিগার্ডিং কারোর কোনো অসুবিধা? অজয়, বর্ণালী, দীপ, জাভেদ, পিন্টু, প্রণতি, প্রণতি তো? হ্যাঁ, প্রণতি। নো স্যার, চলো। হ্যাঁ স্যার, হ্যাঁ, বলো, বলো। দীপ। বলছি একটা এক্সাম্পল একটু দিলে ভালো হতো স্যার। একটা এটা এক্সাম্পল দিলে ভালো হতো। সাপোজ ধরে নাও, আমার বাড়িতে সবচেয়ে ব্যবহার্য জিনিসের নামটা কি? সবচেয়ে ব্যবহার্য জিনিসের নাম হচ্ছে লবণ বা নুন। তাহলে নুন বাদ দাও, তোমাকে আমি বললাম ক্যালসিয়ামের নাম শুনেছো? ক্যালসিয়াম। তাহলে হ্যাঁ ক্যালসিয়ামের স্যার। পারমাণবিক ক্রমাঙ্ক কত? 20। এইবার এই ক্যালসিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক যখন 20, তখন আমার এই 20টা মানে হচ্ছে কি, আমার প্রোটনের সংখ্যা হচ্ছে 20। আমার যতগুলি প্রোটন থাকবে ততগুলি ইলেকট্রন থাকবে। তাহলে ইলেকট্রনের সংখ্যা 20। তাহলে এইখানে এই মাঝখানটা করে শুধুমাত্র আমার প্রোটন আর নিউট্রন থাকছে। আর এই চারিদিকে আমার ইলেকট্রন গুলো এইভাবে চারিদিকে ঘুরতে থাকছে। কথাটি বুঝতে পারলে কি পারলে না বলো? এবার কোন হ্যাঁ কক্ষপথে স্যার, বুঝতে কতগুলো পেরেছি। ইলেকট্রন, কোন কক্ষপথে কতগুলো নয়, সেই সমস্ত জিনিসগুলো পরে ডিসকাস করছি। আগে আমার আচ্ছা ব্যাপারটা স্যার। হচ্ছে স্ট্রাকচারটা কি। এর মধ্যে প্রোটন নিউট্রন থাকছে, আর এটার মধ্যে ইলেকট্রন থাকছে, এটার মধ্যে ইলেকট্রন। মানে অলওয়েজ মুভেবল পার্ট ইজ ইলেকট্রন এন্ড দ্য ফিক্সড পার্ট ইজ কল্ড প্রোটন এন্ড নিউট্রন। ক্লিয়ার হয়েছে? স্যার। এইবার এর হ্যাঁ। পরবর্তীতে তোমাদের যে জিনিসটা আসবে, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে কি বলবো, যে স্যার আমরা যে এত পরমাণু বা অ্যাটম নিয়ে করছি, তাহলে এই অ্যাটমের মধ্যে আমাদের লাইটেস্ট অ্যাটম কি? লাইটেস্ট অ্যাটম, লাইটেস্ট অ্যাটমের নাম কি? তাহলে মনে রাখবে লাইটেস্ট অ্যাটমের নাম হলো হাইড্রোজেন। লাইটেস্ট অ্যাটমের নাম কি আমাদের? লাইটেস্ট অ্যাটমের নাম হলো আমাদের হাইড্রোজেন। তাহলে ক্লিয়ার? তাহলে লাইটেস্ট অ্যাটমের নামটা কি বল? লাইটেস্ট অ্যাটমের নাম হচ্ছে হাইড্রোজেন। এইবার স্যার নট অনলি অ্যাটম, উই ক্যান ডিসকাস অ্যাবাউট মলিকিউল। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মলিকিউল? তাহলে এই ক্ষেত্রে তোরা হেডিং কর বা তোমরা হেডিং করো মলিকিউল বলে। এমও হেডিং করো মলিকিউল বলে। ঠিক আছে, চলো। পুরো ভুলে গিয়েছি ওটা। কি অবস্থা। তাহলে এখান থেকে লেখা হচ্ছে কি মলিকিউল কাকে বলে? তাহলে মলিকিউল বলে হচ্ছে কি, এ মলিকিউল, এমও এল ইউ, সরি এমও এল সি ইউ এল ই, molecule is the smallest particle, is the smallest particle of an element or compound have a stable and have a stable and independent existence and independent existence, EXISTENC, ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। তাহলে মলিকিউল কি বা অণু কি? তাহলে মলিকিউল বা অণু জিনিসটা হচ্ছে এরকম জিনিসটা, যে জিনিসটাকে আমরা কি বলতে পারি তোমাকে, যে জিনিসটাকে আমরা বলতে পারি হচ্ছে এরকম, যে যেটা হচ্ছে আমার একটা ক্ষুদ্রতম কণা। কার ক্ষুদ্রতম কণা? এলিমেন্ট বা কম্পাউন্ড মানে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যেটি কি হয়েছে স্টেবল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, মানে যেটা হচ্ছে আমাদের সুস্থিত, আর একটা কি যার আমার স্বাধীন অস্তিত্ব রয়েছে। যেরকম উদাহরণ কি স্যার এক্সাম্পলের? তাহলে তাহলে এই যে মলিকিউল আছে, মলিকিউলের এক্সাম্পল কি? তা মলিকিউলের এক্সাম্পল হচ্ছে, ভালো করে মনে রাখবে এই ক্ষেত্রে, মলিকিউলের এক্সাম্পল হচ্ছে O2, N2, Cl2, P4S8। এইগুলো হচ্ছে তোর মলিকিউলের উদাহরণ। হয়েছে? এইবার এইখান থেকে আমরা কি বলতে পারি কি, যে আমার অ্যাটম গেল, মলিকিউল গেল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এইবার এইখান থেকে যদি আমাকে বলা হয়েছে কি, যে মোল কি, এরপরে কনসেপ্ট চলে আসে মোল কি। তাহলে মোল কাকে বলে? না, মোল হচ্ছে, এ মোল ইজ আ কালেকশন অফ সাম নাম্বার অফ পার্টিকেল। তাহলে এইখান থেকে মোল কাকে বলা হয়? তাহলে এখান থেকে লেখো, এ মোল ইজ আ কালেকশন অফ 6.023 into 10 to the power 23
পার্টিকেলস। তার মানে তোমাকে আমি কি বলছি এখান থেকে, যে মোল হলো আমাদের 6.023 ইন্টু 10⁻23 পার্টিকেল বা কণার যোগফল। হয়েছে কথাটা? এইবার এই যে 6.023 ইন্টু 10⁻23 বলে যে সংখ্যাটি আছে, এই সংখ্যাটাকে আমরা কি বলবো? এই সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাভোগাড্রো নাম্বার বলবো। অ্যাভোগাড্রো, এভিও জিএআরডিও, অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে আমরা এখান থেকে কি বলবো কথাটা? কথাটাকে বলবো অ্যাভোগাড্রো নাম্বার বা অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে পরীক্ষাতে যদি আমার কাছে প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে? যে অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো নাম্বার কাকে বলা হয়? তাহলে উত্তর দেবে হচ্ছে কি, আমাদের অ্যাভোগাড্রো নাম্বার বলা হয় তাকে যে 1 মোলের মধ্যে যতগুলি সংখ্যক আমার পার্টিকেল আছে তাকে বলা হয় কি, তাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার। ক্লিয়ার? বুঝতে পেরেছো এখান থেকে? এবার যদি প্রশ্ন করেছি আমি যে স্যার আমার অ্যাভোগাড্রো সংখ্যার ভ্যালু কত, তাহলে এখান থেকে উত্তর দেওয়া হবে, উত্তর দেওয়া হবে 6.023 ইন্টু 10⁻23। তাহলে এখানে উত্তর কি দিবি? উত্তর দিবি হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। ক্লিয়ার হয়েছে ব্যাপারটি? কারোর কোনো কনফিউজিং বুঝতে বা কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? স্যার অ্যাভোগাড্রো নাম্বারটা একটু বলুন আরেকবার, লিখে নিই। অ্যাভোগাড্রো নাম্বারটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 10⁻23। দেখা হলে বা লেখা হলে বলবে। এবং প্রত্যেকে, আচ্ছা কে কে লিখছো খাতায় বলো তো? খাতায় কে কে লিখছো? আমি লিখছি। লিখছো? যারা লিখছো না, বর্ণালী, দীপ তো লিখছো, এই দ্বীপের কথা বাদ দিলাম, জাভেদ, পার্থ, সত্যদীপ, প্রত্যেকে কিন্তু খাতায় লেখো। প্রত্যেকে খাতায় না লিখলে কিন্তু পরীক্ষার হলের আগের দিনকে কিচ্ছুটি মনে থাকবে না, কিচ্ছু মনে থাকবে না। যতই পিডিএফ থাক, যতই নোট থাক, কোনো কিছুতেই কিছু হয় না যদি না তুমি লিখতে লিখেছো। পিন্টু আর একবার বলবেন কোন জায়গাটা বলবো, কোন জায়গাটা, সেই জায়গাটা একটু বলো। বর্ণালী লিখছো, থ্যাংক ইউ বর্ণালী। চলো, হয়েছে। এবার চলে এসে হচ্ছে আমাদের, তার মানে কি গেল স্যার? আমাদের এর আগে যে পার্টটা পড়েছিলাম, আমাদের 3টে পার্ট গেল, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা প্রোটন সম্বন্ধে একটু আলোচনা করব। তাহলে তোমরা এখানে হেডিং লেখো কি বলে? তোমরা এখানে হেডিং লেখো হচ্ছে প্রোটন বলে। তাহলে এখানে কি বলে হেডিং লিখবে? এখানে হেডিং লিখবে হচ্ছে প্রোটন বলে হেডিং লিখবে। তাহলে প্রোটনের প্রথম কথা, প্রথম কথাকে প্রোটনের আবিষ্কারককে, প্রোটনের আবিষ্কারককে, না প্রোটনের আবিষ্কারকের নামটা কি নাম? প্রোটনের আবিষ্কারকের নাম হচ্ছে কি গোল্ডস্টাইন। তাহলে প্রোটিনের আবিষ্কারকের নামটা কি? প্রোটিনের আবিষ্কারকের নামটা হচ্ছে কি আমাদের গোল্ডস্টাইন। হয়েছে। নাম্বার 2, নাম্বার 2 আমরা কি বলতে পারি এখানটা করে, যে প্রোটন এর নামকরণ কে করেছেন? প্রোটনের নামকরণ কে করেছেন? তাহলে এখান থেকে কি উত্তর দেবে? প্রোটিনের নাম, প্রোটনের নামকরণ করেছেন কে? প্রোটনের নামকরণ করেছে রাদারফোর্ড। প্রোটনের নামকরণ কি করেছেন? প্রোটনের নামকরণ করেছেন হচ্ছে রাদারফোর্ড। হয়েছে। এইবার এই যে প্রোটনটা আছে, এটার আধানটা কিরকম? এই প্রোটনের আধানটা কিরকম? তাহলে এখান থেকে এর আধানটা হচ্ছে পজিটিভলি চার্জ। এর আধানটা কত? এর আধানটা হচ্ছে পজিটিভলি চার্জ। এবং এই যে পজিটিভলি চার্জ আছে, এই পজিটিভলি চার্জের ভ্যালুটা কত? পজিটিভলি চার্জের ভ্যালুটা 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তার মানে আমি এখান থেকে কি বলতে পারি, যে আমার যে প্রোটন আছে, এই প্রোটনটা কি বলতে পারছি আমরা? প্রোটনটাকে আমরা কি বলতে পারছি? এর ভ্যালুটা কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। হয়েছে। এবার এখান থেকে কি হয়েছে, আমাদের যে প্রোটনটা আছে, এই প্রোটনটা কোথা থেকে পাই? প্রোটনটা আমরা পাই হচ্ছে অ্যানোড রে পরীক্ষা থেকে পাই। প্রথমটা এটা জিনিসটাকে আমরা কি থেকে পাই? না অ্যানোড রশ্মি পরীক্ষা, অ্যানোড রশ্মি পরীক্ষা বা অ্যানোড রে এক্সপেরিমেন্ট থেকে, অ্যানোড রে এক্সপেরিমেন্ট থেকে আমরা এই প্রোটন জিনিসটা পাই। ক্লিয়ার হয়েছে? তাহলে এইগুলোকে কি বলা হচ্ছে? এগুলোকে বলা হচ্ছে কি পয়েন্ট।
এই জিনিসগুলোকে কি বলা হয়? এই জিনিসগুলোকে বলা হচ্ছে আমাদের কি পয়েন্ট। কি পয়েন্ট মানেটা কিরকম ভালো করে বোঝার চেষ্টা করবে, যে পরীক্ষার হলে সবকিছু তুমি মাথায় রাখতে পারবে না, তুমি ভগবান না। তাহলে তোমায় কি করতে হবে? তোমাকে কিছু কিছু কি পয়েন্টকে মনে রাখতে হবে। সেই কি পয়েন্ট হচ্ছে এই জিনিসগুলো। হয়েছে? এরপরে চলে এসো কি নিয়ে? এরপরে চলে এসো ইলেকট্রন নিয়ে। ইলেকট্রন, তাহলে প্রথম কথা কি হয়েছে আমাদের? ইলেকট্রনের আবিষ্কারককে। ইলেকট্রনের আবিষ্কারককে না, ইলেকট্রনের যে আবিষ্কারক আছে সেই আবিষ্কারকের নামটা কি আছে? ইলেকট্রনের আবিষ্কারকের নামটা হচ্ছে কি আমাদের জে জে থমসন। ইলেকট্রনের আবিষ্কারকের নামটা কি? জে জে থমসন। ক্লিয়ার হয়েছে ব্যাপারটি? এবং কি হয়েছে না স্যার, এর নামকরণ কে করেছেন? ইলেকট্রনের নামকরণ কে করেছেন? নামকরণ করেছে কি? বিজ্ঞানী স্টোনি। STONEY, STONEY, বিজ্ঞানী স্টোনি। হয়েছে এখান থেকে। নাম্বার 3। নাম্বার 3 কি স্যার? এর যে আধানটা আছে, আধানটা কি আধান? না, আধানটা হচ্ছে আমাদের নেগেটিভ আধান। এবং আমি কি বলতে পারবো স্যার? এর যে চার্জ আছে, চার্জের ভ্যালুটা কত? না স্যার, সেম ভ্যালু, শুধু তার আগে একটা মাইনাস। তাহলে ক্লিয়ার হলো? প্রোটনের ক্ষেত্রে ভ্যালুটা কত ছিল আমাদের? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আর এর ক্ষেত্রে মানটা কত হলো? -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। হয়েছে? কথাটা বুঝতে পেরেছো? আর এই তাহলে যদি এটা যদি অ্যানোড রে হয়ে থাকে, তাহলে এটাকে আমরা কোন পরীক্ষা দ্বারা করতে পারি? এটিকে আমরা করতে পারি হচ্ছে ক্যাথোড রশ্মি পরীক্ষা দ্বারা। ক্যাথোড রশ্মি পরীক্ষা দ্বারা এই জিনিসটাকে আমি করতে পারি। হয়েছে? কথাটি বুঝতে পেরেছো? তাহলে এইটুকুনি হচ্ছে আমার টোটাল ব্যাপারটা গেল। তাহলে ক্লিয়ার? কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা? তাহলে আমাদের প্রোটন হয়ে গেল, নিউটন হয়ে গেল, এই প্রোটন হয়ে গেল, ইলেকট্রন হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কে? পড়ে থাকলো হচ্ছে আমাদের নিউটন। তাহলে এখান থেকে হেডিং লেখো নিউটন বলে। নিউটন, তাহলে ফার্স্ট কথা নিউটন কে? তাহলে নিউটনের আবিষ্কারককে তোকে আগে এটা জানতে হবে। তাহলে নিউটনের আবিষ্কারককে? নিউটনের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী স্যাডউইক। বিজ্ঞানী স্যাডউইক হচ্ছে নিউটনের আবিষ্কারক, প্রথম কথা। নাম্বার 2, নিউটনের চার্জ কত স্যার? নিউটনের চার্জ হচ্ছে 0। নিউটনের চার্জ কত? নিউটনের চার্জ হচ্ছে 0। হয়েছে? কথাটি বুঝতে পেরেছো? এইবার স্যার নিউটন আমরা কি থেকে পেতে পারি? নিউটন আমরা পেতে পারি হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভিটি ফেনোমেনা। রেডিও অ্যাক্টিভিটি ফেনোমেনা মানে কি? তাহলে নিউটন, তার এখান থেকে একটা হেডিং এ লেখো, নিউট্রন ক্যান অবিডিয়েন্ট, বা নিউটন ওয়াজ অবটেইন ফ্রম রেডিও অ্যাক্টিভ ফেনোমেনা। কোথা থেকে পেতে পারছি তাহলে? দেখো তাহলে B4 9, এটা মানে কি? 1 হাইড্রোজেন, 2 হিলিয়াম, 3 লিথিয়াম, 4 বেরিলিয়াম। তার মানে বেরিলিয়ামের 4 9। এই 4 কি 9 কি এগুলো পরে বলছি। এটার সঙ্গে কি যুক্ত করছি? আমি যদি একটা হিলিয়াম পরমাণুকে যুক্ত করে দিই, তাহলে এর মধ্যে থেকে আমার আলফা পার্টিকেল, এর মধ্যে থেকে কি হয়েছে আমাদের আলফা পার্টিকেল, এবং 6C12 প্লাস 0 1N, এই পার্টটা হচ্ছে আমার টোটাল ব্যাপারটা গেল। তাহলে এইখান থেকে আমরা কি পেতে পারি? এখান থেকে এই যে পার্টটা পেলাম, এই পার্টটাকে বলা হয় হচ্ছে আমার নিউটন। এই পার্টটাকে আমরা কি বলবো? এই পার্টটাকে বলবো আমরা কি? নিউটন। তাহলে ক্লিয়ার? বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাহলে নিউটন কাকে বলে? তাহলে টোটাল জিনিসটা একবার একটু দেখে নাও। স্যার, হ্যাঁ বলো। 3 নম্বর এক্সাম্পলটা আর একবার একটু ভালো করে লিখবেন, একটু বোঝা যাচ্ছে না। 3 নম্বর এক্সাম্পল? 3 নম্বর এক্সাম্পল না 3 নম্বর পয়েন্টটা? ও, নিউটন পয়েন্টটা এই পয়েন্টটা স্যার। নিউটন ওয়াজ obtained, Newton was obtained from radioactive phenomena, from radioactive, RADIOACTIV, radioactive phenomena। ঠিক আছে? হয়েছে স্যার। হয়েছে?
তাহলে এইবার তোমাদের তিনটে জিনিস তাহলে চলে গেল। কি কি জিনিস চলে গেল? একটা জিনিস চলে গেল প্রোটন, একটা জিনিস চলে গেল নিউট্রন, আর একটা জিনিস চলে গেল ইলেকট্রন। তাহলে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এইটুকুনি সম্বন্ধে কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা বা কিছু বৃত্তান্ত? একবার দেখে নিয়ে আমাকে একটুখানি ইনফর্ম করো। স্যার হ্যাঁ বলো। বলছি, এক ইলেকট্রন সমান সমান কত যদি আসে পরীক্ষায় কি লিখবো? এক ইলেকট্রন সমান কত কি সেটা তো আসতে হবে প্রথম কথা। তুমি মানে যে ওই যে ওর প্রশ্নটা, যে তোমার, হ্যাঁ আরে বললো। মানে ওর যে আধান, মানে তোমার ইলেকট্রনের যে আধানটা হয় না, হুম। এটা হ্যাঁ, -1.6 × 10⁻29c, এটা লিখবো তো? হ্যাঁ 29। হ্যাঁ এটা লিখবে, এটা লিখবে, এটা লিখবে। আচ্ছা ঠিক আছে। তোমার একটা ইলেকট্রনের আধান বলো চাই একটা প্রোটনের আধান বলো, তার ভ্যালুটা হয় হুম কি 1.6 × 10⁻−19 হুম কুলম্ব। বাট ইন আচ্ছা। দ্যাট কেস যেহেতু প্রোটন হচ্ছে পজিটিভ তাই জন্য তার আগে প্লাস, যেহেতু ইলেকট্রন হুম নেগেটিভ তাই জন্য তার আগে কি, তার আগে হচ্ছে আমার কি বলবো, কি বলবো বলো মাইনাস। এটা, যে মাইনাস। ঠিক আছে, কথাটা বুঝতে পারলে কি বলছি? হ্যাঁ স্যার। হয়েছে, চলো। এরপরে যে জিনিসটা চলে আসছে কি জিনিস স্যার, আমার একটা অ্যাটম, এই অ্যাটমের আমার দুটো তিনটে নাম্বার থাকে। কি কি নাম্বার থাকে? দুটো তিনটে নাম্বার থাকে। ফার্স্ট যে নাম্বারটা থাকে সেই নাম্বারটাকে আমরা কি বলবো? সেই নাম্বারটাকে আমরা বলবো হচ্ছে পারমাণবিক সংখ্যা। সেই নাম্বারটাকে আমরা কি বলবো? সেই নাম্বারটাকে আমরা বলবো হচ্ছে পারমাণবিক সংখ্যা, বা ইংরাজিতে যদি বলো তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো? অ্যাটমিক নাম্বার বলবো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এরপরে গিয়ে আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো, এক সেকেন্ড ধরো। হয়েছে। নাম্বার ২ যেটা পড়বো সেই জিনিসটার নামটাকে কি বলা হয়? সেই জিনিসটাকে বলা হয় ভর সংখ্যা, বা এইখানটা করে বলবো কি মাস নাম্বার। আরেকটা যে জিনিস আছে সেই জিনিসটাকে আমরা বলবো কি? সেই জিনিসটাকে বলবো আমরা নিউটন সংখ্যা, এবং নিউটন সংখ্যার বাংলা ওই নিউটন নাম্বার, সে একই ব্যাপার। হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? এইবার আমার কতগুলি পয়েন্টের জায়গায় বোঝার চেষ্টা করো। কি পয়েন্টের বোঝার চেষ্টা করব? ফার্স্ট কথা এই চিন্তা করো। দেখো, প্রথম কথা কোনো একটা অ্যাটম, যে অ্যাটমটাকে আমরা এ দ্বারা ডিনোটেট করছি, এবং এই এ এর নিচে এক্স লেখা আছে, ওপরে ওয়াই লেখা আছে। এইটার মানে এই যে এক্স লেখা আছে, এই এক্সটা হচ্ছে প্রোটন সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, আর এই যে ওয়াই লেখা আছে এই ওয়াইটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তাহলে আমার কোনো একটা লেখার নিচে বাঁ দিকে যে জিনিসটা থাকবে সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে অ্যাটমিক নাম্বার, আর এই দিকে যে জিনিসটা থাকবে সেই জিনিসটাকে বলবো আমরা মাস নাম্বার। তাহলে স্যার আমার অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার এবং নিউটন সংখ্যা বা নিউটন নাম্বার, এদের মধ্যে রিলেশনশিপ কি? তাহলে এখান থেকে একটা হেডিং করো। কি হেডিং লিখবে? এখান থেকে হেডিং করো রিলেশনশিপ বিটুইন atomic number, mass number, sorry, and Newton number। তার মানে তোমাকে যদি আমি প্রশ্ন করেছি যে স্যার এদের মধ্যে আমার রিলেশন কি, তাহলে প্রথম যে আমার রিলেশনটি থাকবে সেই রিলেশনটা কি থাকবে? যে না স্যার আমাদের রিলেশনটা থাকবে কি, যে মাস নাম্বার ইকুয়াল টু আমাদের কি বলবো অ্যাটমিক নাম্বার যুক্ত আমরা বলবো নিউটন নাম্বার। অ্যাটমিক নাম্বার যুক্ত নিউটন নাম্বার। তাহলে আমি এখান থেকে কি বলতে চাইছি? এখান থেকে আমি এইটুকুনি বলতে চাইছি যে মাস নাম্বারটা মানে কি? মাস নাম্বারটা মানে হচ্ছে কি আমার অ্যাটমিক নাম্বার প্লাস নিউটন নাম্বার, এই জিনিসটা হচ্ছে আমার টোটাল ব্যাপারটা। তাহলে বুঝতে পারছো কি পারছো না বলি? তার মানে আমি যদি কোনো একটা সংখ্যাকে বলে দিলাম তোমাকে এক্স এর ভ্যালু কত জানো, ওয়াই এর ভ্যালু কত জানো, তাহলে তুমি সেই সংখ্যাটার নিউটন সংখ্যা বার করতে পারবে কি পারবে না? আমাকে উত্তর দাও। নিউটন সংখ্যা বার করতে পারবে কি পারবে না? তাহলে তোমার এখান থেকে কি হবে? নিউটন সংখ্যার ভ্যালুটা কত হবে? না ওয়াই মাইনাস এক্স হচ্ছে কিসের ভ্যালুটা? নিউটন সংখ্যার ভ্যালুটা।
ওয়াই মাইনাস এক্স কিসের ভ্যালুটা হবে, ওয়াই মাইনাস এক্স ভ্যালুটা কিসের সংখ্যা হবে, না এটি হবে হচ্ছে আমাদের নিউটন সংখ্যার ভ্যালুটা। ক্লিয়ার? ক্লিয়ার এইটুকুনি? এইবার দেখো আমাদের যে অ্যাটমিক নাম্বার গেল, মাস নম্বর গেল এবং নিউটন নাম্বার গেল, এই সমস্ত কিছু জিনিসের উপর ভিত্তি করে আমরা এই জিনিসটাকে 3টে ভাগে ভাগ করতে পারবো। প্রথম যে ভাগটা করতে হয় সেই জিনিসটার নামটাকে কি বলা হয়, আইসোটোপ বলা হয়। আইসোটোপ কাকে বলে, না আইসোটোপ বলে হচ্ছে কি, যদি লেখো, যদি না লেখো বাংলায় লেখো একবারে, লেখো যে সমস্ত মৌলের, যে সমস্ত মৌলের প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক সমান, কিন্তু ভর সংখ্যা আলাদা, কিন্তু ভর সংখ্যা আলাদা, তাকে আইসোটোপ বলা হয়। তাকে কি বলা হয়, তাকে আইসোটোপ বলা হয়। তাকে কি বলা হয়, তাকে আইসোটোপ বলা হয়। তাহলে স্যার আইসোটোপ যদি থাকে তাহলে আইসোটোপের আমাদের এক্সাম্পল কি স্যার, না আইসোটোপের এক্সাম্পলটা হচ্ছে এই জিনিসটা। কি জিনিসটা গেল আমাদের, না এখানে লেখো সি 6,12, সি 6,13, সি 6,14। তাহলে দেখো এখানে কিন্তু সবগুলোর আমি যেটা দেখাচ্ছিলাম, যে সাপোজ যদি আমার একটা পরমাণু স্ট্রাকচার এ এক্স কমা ওয়াই হয় এবং এক্স ইজ ডিনোটেড বাই দি অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা, তাহলে দেখো আমার কার্বনের প্রত্যেকটাতেই কিন্তু 6টা করে পরমাণু আছে। আমার কার্বনে কি আছে, আমার কার্বনের প্রত্যেকটাতেই কি আছে, আমার 6টা করে পরমাণু আছে। কিন্তু কি হয়েছে, দেখো তাদের আমাদের ভর সংখ্যা আলাদা, একটাই 12টা, একটাই 13টা, একটা 14টা। তাহলে প্রোটন সংখ্যা এক, ভর সংখ্যা আলাদা হবে কেন, কি কারণ হতে পারে, কি হতে পারে? প্রোটন সংখ্যা এক, ভর সংখ্যা আলাদা, এর কারণ কি হতে পারে, কারোর কোনো আইডিয়া? বর্ণালী দ্বীপ যায়, ঝিমা নাকি নাম, তোমার নাম কাছে কি খাতে, জাভেদ পিন্টু। হ্যাঁ, আমার প্রোটন সংখ্যা এক, ভর সংখ্যা আলাদা, এর কারণটা কি হতে পারে বা প্রবাবিলিটি কি কারণ আসতে পারে? জানা নেই স্যার এটা। কারণ আমাকে ধরে নাও আমি তোমাকে 10 টাকা দিলাম, আমি জাভেদকে 10 টাকা দিলাম, পিন্টুকে 10 টাকা দিলাম। এবার আমি বললাম যে চলো তোমাদের পকেটটা আমি সার্চ করব। দেখলাম কি তোমার কাছে আছে 15 টাকা, জাভেদের কাছে 20 টাকা, পিন্টুর কাছে 25 টাকা। তার মানে কি, অলরেডি আগে থাকতে তোমার কাছে 5 টাকা, জাভেদের কাছে 10 টাকা, পিন্টুর কাছে 15 টাকা ছিল। ঠিক তেমনি যখন আমার কার্বনের পরমাণু বা পারমাণবিক ক্রমাঙ্কের ভ্যালুটা কি বলবো এখান থেকে 6 হয়ে গেছে, 6 হয়ে গেছে মানে কি, আমার পারমাণবিক ক্রমাঙ্ক 6 এবং আমার ভর সংখ্যা মানে কি বা মাস নাম্বার মানে কি, অ্যাটমিক নাম্বার প্লাস নিউটন নাম্বার। হুম, তাহলে এই ক্ষেত্রে কি নিউটন বলতে নম্বর। পারি, নিশ্চয়ই আমার নিউটন নাম্বার বেশি, তাই জন্যই না আমার হুম, ভর সংখ্যা বেশি। আচ্ছা, হ্যাঁ স্যার। কথা কথা বুঝতে পারছো? তাহলে এই জিনিসটাকে আমরা বলবো কি, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আইসোটোপ বলবো। তাহলে তো এই জিনিসটাকে আমরা কি বলবো, আইসোটোপ বলবো। আইসোটোপ। ক্লিয়ার হয়েছে? হুম, হুম। এরপরে যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি আইসোবার। আইসোটোন। আইসোটোন বাবা, আইসোটোন। আগে একটা একটা করে করি, চলো চলো। হুম স্যার। হ্যাঁ, আইসোটোন। আইসোটোন জিনিসটা কি জিনিস স্যার, না আইসোটোন জিনিসটা হচ্ছে এরকম ব্যাপারটি, যে লেখো যে সমস্ত পরমাণু বা মৌলের কথাটা লেখো, প্রোটন সংখ্যা, মিউট করো, মিউট করো, যার এর থেকে আওয়াজ আসছে মিউট করো। তোমার কিছু জানা থাকতেই পারে, বর্ণালী স্যার সাউন্ড আসছে না কেন, আর সবার তো সাউন্ড আসছে, ভালো করে চেক কর। তাহলে যে সমস্ত মৌলের প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা, প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা আলাদা, কিন্তু
নিউটন সংখ্যা একই, কিন্তু নিউটন সংখ্যা একই, তাকে আইসোটোন বলা হয়। তাকে কি বলা হয়? তাকে আইসোটোন বলা হয়। তাহলে আইসোটোন বলা হয় কাকে বলা হচ্ছে? তাহলে স্যার এক্সাম্পলটা কি? তাহলে এক্সাম্পলটা হচ্ছে জিনিসটা এরকম হচ্ছে কিরকম? লেখো যে সি 6,14, এন 7,15 ও 8,16। দেখো আমাদের যদি একটা মৌলের স্ট্রাকচারটা যদি এরকম হয় এ এক্স বাই ওয়াই, তার মানে আমার এই ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই ওয়াই বাই এক্স এর মানটা দেখো কনস্ট্যান্ট, মানে 14 থেকে 6 বাদ দিলে আমার 8 হয়। একদম ঠিক হয়ে গেছে, চলো খুব ভালো কথা। নেক্সট কি আছে? নেক্সট যে জিনিসটা আছে আমাদের কি, আমাদের 15 থেকে 7 বাদ দিলে কোথায় 8 হয়, সেটা ঠিক আছে। নেক্সট কি আছে? 16 থেকে 8 বাদ দিলে কোথায় 8 হয়। তাহলে এই যে তিনটে জিনিসের ক্ষেত্রে আমার কি সংখ্যা সমান? নিউটন সংখ্যা সমান। তার মানে এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে বলবো আমরা আইসোটোন বলবো। ক্লিয়ার? স্যার এরপরে যে জিনিস, আরেকবার বলুন স্যার। তোর 14 থেকে যদি তুই আরেক 6 বাদ দিস, আমি ধরে নিচ্ছি দেখো এখানটা করে ধরো x1, এটাকে ধরো y1, এটাকে ধরো x2, এটাকে ধরো y2, এখানটা করে ধরো x3, এখানটা করে ধরো y3। তার মানে আমি বলতে পারি যে y1 মাইনাস x1 ইকুয়াল টু যত কত 14 মাইনাস 6 মানে 8। ঠিক একইভাবে y2 মাইনাস x2 মানে কত 15 মাইনাস 7 মানে হচ্ছে 8। আবার একই কথা y3 মাইনাস x3, এটা মানে কত আমার 16 মাইনাস 8 মানে 8। তাহলে দেখো প্রত্যেকটা বিয়োগফল কিন্তু আমার কনস্ট্যান্ট আসছে, প্রত্যেকটা বিয়োগফল কিন্তু আমার কনস্ট্যান্ট আসছে। তাহলে প্রত্যেকটা বিয়োগফল কনস্ট্যান্ট আসছে মানে কি? মানে আমাদের ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দিই তার সংখ্যা সমান আসছে। তাহলে স্যার ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে সেই সংখ্যাটাকে আমরা কি বলবো? সেই সংখ্যাটাকে আমরা নিউটন বলবো সংখ্যা। নিউটন সংখ্যা বলবো। তাহলে যে সমস্ত হ্যাঁ। মৌলের প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা আলাদা কিন্তু নিউটন সংখ্যা একই, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে কি বলবো বলো? বলো আইসোটোন আইসো। আইসোটোন আইসোটোন ক্লিয়ার? আইসোটোন। হুম। হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে এইটা গেল আইসোটোন। এইবার যে পরের পার্টটা চলে আসে সেই পার্টটার নামটাকে আমরা কি বলবো? সেই পার্টটাকে আমরা বলবো কি? আইসোবার বলবো। সেই পার্টটাকে আমরা কি বলবো? সেই পার্টটাকে আমরা বলবো হচ্ছে আইসোবার। আইসোবার কাকে বলে? তাহলে আইসোবার বলা হচ্ছে কাকে, না যে সমস্ত মৌলের প্রোটন ও নিউট্রন সংখ্যা আলাদা হলেও, প্রোটন ও নিউট্রন সংখ্যা আলাদা হলেও ভর সংখ্যা একই, তাকে আইসোবার বলে। তাকে আইসোবার বলে। তাহলে আইসোবার কাকে বলে এখানে? আইসোবার বলে জিনিসটাকে আমাকে এরকম বলে যে আমাদের যে সমস্ত মৌলের প্রোটন এবং নিউট্রন সংখ্যা আলাদা তাকে বলা হচ্ছে আইসোবার। তাহলে স্যার এক্সাম্পল কি? একটু এক্সাম্পলটা স্যার আমাকে বুঝিয়ে বলুন। তাহলে এর এক্সাম্পলটা হচ্ছে এরকম ব্যাপারটি কিরকম, যে আমার আর্গন আছে, আর্গনের 1840, আমার ক্রিপ্টন আছে, ক্রিপ্টনের হচ্ছে 1940, ক্যালসিয়াম আছে, ক্যালসিয়ামের 2040। তাহলে প্রত্যেকটা দেখ আমার এই মাথার যে সংখ্যাটা, অর্থাৎ ইফ অ্যান molecule structure is the ax by y, then y is fixed, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমার ওয়াইটা ফিক্সড। তাহলে নিশ্চয়ই আমার এখানে যদি 18 হয় তাহলে নিশ্চয়ই আর্গনের মধ্যে নিউটন কত আছে? 22টা। কথাটা বুঝতে পারলে কি পারলে না আমার করতে দাও। তবে না আমার ভর সংখ্যা 40 হবে। আমার কাছে 18 টাকা আছে তো আমার কাছে 40 টাকা করতে হবে। কি করে করবো 40 টাকা? যদি তুমি আমাকে টাকাটা দাও তবে কত টাকা দিতে হবে? স্যার 40 মাইনাস 18 টাকা দিতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হয়েছে? তাহলে এই জিনিসটাকে আমরা বলবো কি? এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের আইসোবার।
তাহলে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং আমাদের অ্যাটম এবং মলিকিউল কি জিনিস, কি বৃত্তান্ত, সেই জায়গাটা করে একটুখানি দেখে নাও। দেখে নিয়ে আমাকে বলো কারোর কোন জায়গাতে কিছু বুঝতে অসুবিধা আছে বা নেই। একবার দেখে নাও, দেখে দিয়ে আমাকে একটুখানি ইনফর্ম করো। জাভেদ ক্লিয়ার স্যার। আচ্ছা আচ্ছা, 39 প্রত্যেকে বুঝতে পেরেছো? হয়েছে। এবার যে জিনিসটা আসছে সেই জিনিসটার নামটা কি, আমি কতগুলো অবজেক্টিভ টাইপ কোশ্চেন যেখানে যেখানে আসতে পারে সেই অবজেক্টিভ টাইপ কোশ্চেনের ক্ষেত্রে আমি কয়েকটা লিখিয়ে রেখে দিচ্ছি। ঠিক আছে, এগুলি আর দিয়ে লিখে রাখো, পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট কথা লেখো রেডিয়াস অফ আ নিউক্লিয়াস। কারোর জানা আছে রেডিয়াস অফ নিউক্লিয়াস? রেডিয়াস অফ নিউক্লিয়াস এটা কত? 10⁻³ সেন্টিমিটার। হয়েছে। নেক্সট লেখো রেডিয়াস অফ অ্যাটম। রেডিয়াস অফ অ্যাটম এই জিনিসটাকে আমরা কি বলবো? 10⁻⁸ সেন্টিমিটার। হয়েছে। বুঝতে পারলে এখান থেকে কি বলতেছি? হয়েছে। চলো এবার যদি আমি বলেছি যে 1 অ্যামস্ট্রং, এটা মানে কত? 10⁻⁻10 মিটার। 1 মাইক্রন এটা মানে কত? 10⁻⁻6 মিটার। যদি বলেছি 1 nm এটা মানে কত? 10⁻⁹ মিটার। আর 1 pm এটা মানে কত? 10⁻⁻12 মিটার। তাহলে বুঝতে পারলে কি পারলে না আমাকে উত্তর দেবো এখান থেকে। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলছি? এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে কি রকম? এই জিনিসটাকে বলছি হচ্ছে আমরা এই পার্টটা। তাহলে স্যার 4 এইটুকুনি নম্বরটা বলুন একবার। 1 পিকোমিটার। 1 পিকোমিটার ইকুয়াল টু হচ্ছে 10⁻12 মিটার। 1 হ্যাঁ, ওর পিকোমিটার যে ওর যে সংকেতটা দিয়েছেন না, সংকেতটা একবার বলুন সংকেতটা। পিএম, 1 কি পিএম তারপরে? 1 পিএম ইকুয়াল টু না, 10 তার টু দি উপরেরটা, পাওয়ার তার উপরেরটা স্যার। 1 মাইক্রন। 1 মাইক্রন। হয়েছে। হয়েছে। ক্লিয়ার? এইটুকুনি ক্লিয়ার? বুঝতে পেরেছেন? চলো এবার কথাটা হচ্ছে কি স্যার, যে স্যার আমার যখন একটা পরমাণু থাকবে বা এই পরমাণুর মধ্যে 3টে জিনিস থাকবে, কি কি জিনিস থাকবে? প্রোটন থাকবে, নিউট্রন থাকবে আর ইলেকট্রন থাকবে। তাহলে স্যার আমার এই জায়গাটা করে কে থাকছে? প্রোটন আর নিউট্রন গাদাগাদি করে থাকছে। আর এই চারিদিকটা করে আমার যে থাকছে জিনিসটা, সেই জায়গাটার নামটাকে আমরা কি বলবো? সেই জায়গার নামটাকে আমরা কি বলবো? ইলেকট্রন বলবো। তাহলে আমার এখান থেকে কি বলবো? এখান থেকে কথা একটা হচ্ছে প্রোটন থাকবে, নিউট্রন থাকবে আর একটা হচ্ছে ইলেকট্রন। তাহলে স্যার আমার পরমাণু কোন কক্ষপথে কতগুলো থাকবে তার হিসাব কে করে দেবে? আমি না আপনি, না করবে তুমি, না করব আমি। ঠিক আছে, তাহলে কি করে হবে হিসাব? তাহলে এর ফর্মুলাটা হচ্ছে লিখে রাখো 2n²। তাহলে প্রথম কথা হচ্ছে কি, n এর মানকে 1 বসাও। n এর মানকে 1 বসালে 2n² এর ভ্যালু কত হবে বলো তো আমাকে? if n equal to 1 then the value of 2n² কত ভ্যালু হবে বলো? স্যার একবার বলুন, বুঝতে পারিনি প্রথম থেকে, একবার বলুন এখানটা থেকে। 2n। আমার কথাটি হচ্ছে এরকম কথাটি, যে আমার নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রন গাদাগাদি করে আছে, খুব ভালো কথা আছে। ইলেকট্রন ঘুরছে। ইলেকট্রন কোথায় ঘুরছে? কক্ষপথে ঘুরছে। তাহলে একটা কক্ষপথে যে ঘুরছে তাতে লিমিট আছে যে এতগুলো ঘুরতে পারবে, এতগুলো ঘুরতে পারবে না। কতগুলো ঘুরতে পারবে, কতগুলো ঘুরতে পারবে না, কে হিসাব করবে? তুমি না আমি? কেউই করবে না, কিন্তু যতগুলো মানে প্রোটনের মধ্যে যতগুলো ইলেকট্রন আর নিউট্রন আছে, হ্যাঁ ততগুলো ইলেকট্রন, মানে ওইটার মধ্যে যতগুলো নিউটন আর ইলেকট্রন, নিউটন আর প্রোটন থাকবে, হ্যাঁ। ততগুলো ইলেকট্রন ঘুরবে। না, আমার প্রশ্নটা হচ্ছে প্রথম কক্ষপথে কতগুলো ঘুরবে, দ্বিতীয় কক্ষপথে কতগুলো ঘুরবে, এই যে হিসাবটা, এই হিসাবটা কে করবে? স্যার, সম্ভবত প্রথম কক্ষপথে দুটি ঘোরে কেন এবং ঘোরে? শেষ কেন তিনটা নয় কেন? তা আমি তো যদি জানি বলেছি না স্যার, তিনটে, সেটা জানি না। তুমি তো জানা গায়ের জোরে নেই স্যার। বলছো দুটো।
তাই না? মানে আমি হ্যাঁ। বলতে চাইছি দেখো, সায়েন্সের সমস্ত কিছু যুক্তি আছে। তাহলে প্রথম কক্ষপথে অবশ্যই দুটো ঘরে। কেন দুটো ঘরে স্যার? কারণ আমার ফর্মুলা হচ্ছে 2n স্কয়ার। তাহলে 2n স্কয়ার। স্কয়ার ফর্মুলাটা কি? n এর জায়গায় 1 বসাও। তাহলে 2 একে কত আমার? না 2 একে হচ্ছে 2। তাহলে আমার প্রথম কক্ষপথে কটা? দুটো। তাহলে n এর মান যদি 2 বসাই তাহলে দ্বিতীয় কক্ষপথে কতগুলো ঘুরবে আমাকে বলো? 4টে। 4। দ্বিতীয় কক্ষ 4টে। দেখে বলো। দ্বিতীয় কক্ষপথে কতগুলো ঘুরবে? 8টা 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 দ্বিতীয় 8টা। কক্ষপথে ঘুরবে 8টা। তৃতীয় 8টা। কক্ষপথে হ্যাঁ কতগুলো হ্যাঁ। ঘুরবে? তৃতীয় কক্ষপথে 12টা স্যার, 12টা। কেন 12টা? 16টা। কেন 16টা? কারণ দ্বিতীয় বলেছে, ডবল হলে হ্যাঁ, ডবল হয়, 2 গুণ হয়ে যায় স্যার। হ্যাঁ। তাহলে 3 স্কয়ার 9, 9 দুগুণ 18টা। 18 হ্যাঁ। হবে। হ্যাঁ, তাহলে n এর মান যদি 4 হয় তাহলে 32টা 32টা। 32টা। 4 স্কয়ার হলো 32। এইবার এই ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম আছে? এইখানে ব্যতিক্রমটা লিখে নাও যে কোন মৌলের, লেখো, কোন মৌলের না, লেখো কোন পরমাণুর শেষ কক্ষপথের আগের কক্ষপথে, শেষ কক্ষপথের আগের কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে। 8টি ইলেকট্রন থাকবে। ব্র্যাকেটের মধ্যে লিখে রাখো যাদের পারমাণবিক ক্রমাঙ্ক 8 এর নিচে। যাদের পারমাণবিক ক্রমাঙ্ক, যাদের পারমাণবিক ক্রমাঙ্ক, ক্রমাঙ্ক কোথায়? না 8 এর কম। তার মানে আমার কথাটা আগে এই লেখাটা পুরোটা লিখবে। পুরোটা লিখে আগে মানেটা বোঝার চেষ্টা করো। তার মানে কি হয়েছে? আমাদের কোনো একটা পরমাণুর শেষ যে কক্ষপথ আছে তার আগের কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে। কখন থাকবে? যখন 1 সেকেন্ড একটু ভুল লিখলাম। ইলেকট্রন থাকবে যাদের পারমাণবিক 8 এর কম, 8 এর কম, কমা দিয়ে লেখো। এই নিয়ম প্রযোজ্য নয়। এই নিয়ম প্রযোজ্য নয়। এই নিয়ম কি নয়? প্রযোজ্য নয়। তার মানে কি হয়েছে? দিস ল ইজ নট অ্যাপ্লিকেবল হুইচ অ্যাটম দ্যাট অ্যাটমিক নাম্বার অফ দিস অ্যাটম ইজ বিলো 8। ওকে, ক্লিয়ার? কথাটি বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি এখানে? তার মানে এবার আমাকে একটা অ্যাটমের নাম্বার বলছি। সাপোজ তোমাকে আমি বললাম হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের আমাদের পারমাণবিক ক্রমাঙ্ক কত? অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক কত? কারোর মনে আছে? অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক কত? এনি আইডিয়া? অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে আমাদের 8। অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক কত? অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে আমাদের 8। 8 মানে কি স্যার? আমাদের 8টা ইলেকট্রন আছে। তাহলে আমার এই জায়গাটা করে কি আছে? প্রোটন আর নিউট্রন কাছাকাছি কাছাকাছি করে আছে। এবার এর বাইরে এরকম ভাবে কক্ষপথ আছে। এর বাইরে কি আছে? এর বাইরে এরকম ভাবে কক্ষপথ আছে। এবার কক্ষপথ যদি থেকে থাকে তাহলে কোথায় কোথায় জমবে, কোথায় কোথায় ছাড়বে? তাহলে প্রথম যে কক্ষপথটা আছে এখানে আছে আমার দুটো। হয়েছে? তাহলে দুটো আমার আছে। হয়েছে? নেক্সট কি আছে আমার? নেক্সট হচ্ছে আমার বাকি থাকলো তাহলে কতগুলো ইলেকট্রন? 6টা। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে স্যার আপনি যে আমাকে একটা নিয়ম লেখালেন যে কোন পরমাণু শেষ কক্ষপথের আগের কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে, সেই নিয়মটা কি? যাদের কোশ্চেন 8 এর নিচে তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। কথাটি বুঝতে পারছো আমি এখান থেকে কি বলতে চাইছি? এইবার চলে এসো কি আমাদের ক্যালসিয়াম বলে এক রকমের পরমাণু আছে। ক্যালসিয়াম, ক্যালসিয়ামের আমাদের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 20 স্যার, 20। 20। তাহলে 20 মানে কি রকম হবে? আমার এখানে প্রোটন আর নিউট্রন কাছাকাছি করে আছে। আমি জানি যে আজ আছে আছে আছে, নেই নেই। এই হচ্ছে আমার 1টা 2টো 3টে আর এই 1টা 4টে। আমি লিওনার্দোটা ভেঙছি না বাবা, আমি আঁকার চেষ্টা করছি জাস্ট। ঠিক আছে?
তাহলে আমার প্রথম কক্ষপথে কটা? দুটো। দ্বিতীয় কক্ষপথে কটা? 8টা। তাহলে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। হয়ে গেল 8টা। এবার কি বলেছে? স্যার তাহলে আমার 8 আর 2 10টা হয়ে গেল। তাহলে এর পরবর্তী এর পরের কক্ষপথে কতগুলো থাকবে? স্যার আমার কতগুলো থাকার দরকার নেই, আমার টোটাল রিমেনিং ইলেকট্রন হচ্ছে 10টা। তাহলে 10টা মানে কি স্যার? আপনি আমাকে বলে দিয়েছেন কি এখানে যে শেষ কক্ষপথের আগের কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে। তাহলে 8টি মানে কি? এই জায়গাটা করেও 8টি। 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে আমার 2 আর 8 এ 10 আর 8 18 আর 2 এ কত হয়ে গেল? 20। তার মানে আমার এক্ষেত্রে ক্যালকুলেশনটা কি হলো? 2 8 8 2। তাহলে পরীক্ষার হলে কিন্তু যদি তোমাকে বলা হয়েছে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কি, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে কত আমাদের? 2 8 8 2। ক্লিয়ার? বুঝতে পারলে? স্যার ক্যালসিয়ামের ওটা দেখান একবার টুকে নি পুরোটা। হ্যাঁ, টুকে নাও। হ্যাঁ স্যার। হ্যাঁ তোকার আগে বুঝে কপি করো, বুঝে মানে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার যে আমার জিনিসটা আছে সেই জিনিসটার নামটা কি? সেই জিনিসটার নামটা হচ্ছে কি যে আমাদের যদি বলা হয়েছে কি বলা হয়েছে যে ইন জেনারেলি আমাদের যেই জায়গাগুলি আছে, কি জায়গা আছে ভালো করে বোঝার চেষ্টা করো। যে অ্যাটম হলো, এই অ্যাটম থেকে আমাদের পরমাণু তৈরি হলো। এই সরি, অ্যাটম থেকে আমাদের কি তৈরি হলো? অ্যাটম থেকে আমাদের তৈরি হলো হচ্ছে অণু। ঠিক আছে? এইবার যে অ্যাটম থেকে যে আমাদের যে অণুটা তৈরি হলো, সেই অণু তৈরির পার্টটা কিভাবে হচ্ছে, কিভাবে হচ্ছে না, সেইটা নিয়ে আমরা একটু ছোট করে আলোচনা করছি। ঠিক আছে? তাহলে প্রথম যে আমার কথাটি আসছে সেই জায়গাটার নামটা কি? আমি কতগুলো রে এর নাম বলছি, সেই রে এর নামটাকে আমরা কি বলবো? সেই রে এর নামটাকে আমরা বলবো কি যে কোন রেটার গতিবেগটা বেশি, কোন রের গতিবেগটা কম। তাহলে এই ক্ষেত্রে প্রথমে আমরা যদি এরকম রেটা বলি, কিরকম কথাটি? লেখো কসমিক রে, লেখো কসমিক রে, গামা রে, এক্স রে, যেভাবে লিখছে সেইভাবে লেখো, ইউভি রে, ভিসিবল রে, ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ অ্যান্ড রেডিও ওয়েভ। তাহলে এইগুলোকে কি বলা হয়? আমাদের সবচেয়ে যার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আমাদের ওয়েভ লেন্থ বেশি এবং ফ্রিকোয়েন্সি বেশি কার? না রেডিও ওয়েভের। এবার তোমাকে আমি এই ছকটা কেন দিলাম? এই ছকটাকে টোটালটাকে মুখস্থ করে রাখবে, তাতে করে কি বুঝতে পারবে কোন ওয়েভের আমার ফ্রিকোয়েন্সি এবং ওয়েভ লেন্থ কোন ওয়েভের থেকে বেশি বা কম। কথাটি বুঝতে পেরেছো আমি এখান থেকে কি বলতে চাইছি? এইবার এখান থেকে একটা যে জিনিসটা আছে সেইখান থেকে আমার কি বলা হয়েছে যে আমাদের কোনো একটা ওয়েভের এনার্জি, কি বললাম? কোনো একটা ওয়েভের এনার্জি, সেই এনার্জিটা কি হচ্ছে? কার সাথে প্রপোর্শনাল? না ফ্রিকোয়েন্সির সাথে প্রপোর্শনাল। তার মানে আমি এখান থেকে বলতে পারি কোনো একটা ওয়েভের এনার্জি যেটাকে আমরা ই দ্বারা ডিনোটেট করছি সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল কার সাথে? ডাইরেক্টলি প্রপোর্শনাল না ভি এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এইবার এই যে প্রপোর্শনালটা থাকে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো কি এইটা সমান সমান হলো ই ইকুয়াল টু এইচ ভি। ই ইকুয়াল টু হচ্ছে আমাদের এইচ ভি। তাহলে এই যে এইচ ভি আছে এইটা ভি মানে হলো সি বাই ল্যামডা। তাহলে সি মানে কি? না সি মানে হচ্ছে আমাদের শূন্য মাধ্যমে আলোর বেগ। সি মানে কি? সি মানে হলো আমাদের শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ কাকে বলা হয়? না আমাদের সি কে বলা হয়। তাহলে এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা হচ্ছে কত আমাদের? 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড। 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড। হয়েছে কথাটা? ল্যামডা মানে কি? ল্যামডা মানে হচ্ছে আমাদের ওয়েভ লেন্থ। ল্যামডা মানে কি? ল্যামডা মানে হলো আমাদের ওয়েভ লেন্থ। তাহলে ওয়েভ লেন্থ মানেটা কি? ওয়েভ লেন্থ মানে হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ আমার এই একটা পার্ট গেল, এই একটা পার্ট এটি যত সময় একটা কমপ্লিট সাইকেল কমপ্লিট করছে, এই যে টোটাল টাইমটা লাগছে টি, এই টোটাল টাইমটাকে আমরা কি বলবো? এই টোটাল টাইমটাকে আমরা বলবো কি ওয়েভ লেন্থ বলবো। হয়েছে?
আর স্যার এই এইচ মানে কি? এই এইচ মানে হলো কি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এইচ মানে কি প্ল্যাঙ্ক, PLANCK, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এই যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট থাকলো, এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুটা কি স্যার? না প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুটা মনে রাখবে 6.626 ইন্টু 10⁻34 সরি 10⁻34 জুল সেকেন্ড। 10⁻34 জুল সেকেন্ড। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো কি না, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের টোটাল প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুটা। কথাটা বুঝতে পেরেছো আমি এখান থেকে কি বলতে চাইছি? স্যার আরেকবার বললে ভালো হয়, বুঝতে পারলাম না ব্যাপারটা। কোন জায়গাটা আমি প্রথম থেকে বলে দিচ্ছি, একবার শুনে নাও। প্রথম কথা হচ্ছে আমাদের আচ্ছা কাছে অনেকগুলো রে আছে, ঠিক আছে? অনেকগুলো রে, কি কি রে আছে? কসমিক রে আছে, এক্স রে আছে, সরি গামা রে আছে, এক্স রে আছে, ইউভি রে আছে, ভিসিবল রে আছে, ইনফ্রারেড রে আছে, মাইক্রোওয়েভ আছে, রেডিও ওয়েভ আছে। এইবার আমি যেভাবে লিখিয়েছি, মানে রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থ বেশি, মাইক্রোওয়েভের বেশি, তারপরে তারপরে ইনফ্রারেড, তারপরে ভিসিবল এবং সবচেয়ে কম কার কসমিক রে। এই সিরিজটাকে মুখস্থ রাখবে। এই সিরিজটা কি করবে? এই সিরিজটাকে মুখস্থ রাখবে। এই সিরিজটাকে মুখস্থ রাখলে কি হবে? তোমাকে যদি বলে দেওয়া আছে দুটো বলে দেওয়া হলো এক্স রে এবং ইউভি এর মধ্যে কোনটির ওয়েভলেন্থ বেশি বলো, তুমি তখন ফট করে বলে দিতে পারবে কি ইউভির ওয়েভলেন্থ বেশি হয়েছে। এইবার দেখো যার ওয়েভলেন্থ বেশি হোক চাই কম হোক, বা ফ্রিকোয়েন্সি বেশি হোক চাই কম হোক, তাতে আমার কি যায় আসে? তাতে আমার কি যায় আসে? তাতে যে আমার ব্যাপারটিতে যায় আসে সেই জায়গাটাকে বলা হয় কি আমার এনার্জির ওপর ভিত্তি হয়। এনার্জির ওপর ভিত্তি বলতে কিরকম ব্যাপারটি হলো জায়গাটা করে ভালো করে এনার্জি আমার ডিপেন্ড করে কিসের ওপরে? না ওই যেই পার্টটা আছে ওই পার্টের ফ্রিকোয়েন্সির ওপরে ডিপেন্ড করে। যেমন আমি কি বলতে পারি ই ভেরিয়েশনস ভি, ই ভেরিয়েশনস ভি। তাহলে এখান থেকে যদি ভেরিয়েশনসটা তুলে নিই তাহলে আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হবে, মানে ই ইকুয়াল টু এইচ ভি। ই ইকুয়াল টু কি বলতে পারি আমি? ই ইকুয়াল টু এইচ ভি বলতে পারি। হয়েছে? চলো এবার কি হয়েছে, এইচ ভি, ভি মানে কি? ভি মানে হচ্ছে সি বাই ল্যামডা। সি মানে কি? সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। আলোর গতিবেগ কত? 3 ইন্টু 10⁻⁻6। আচ্ছা এক সেকেন্ড, 3 ইন্টু 10⁻⁻8 মিটার পার সেকেন্ড। আর ল্যামডা মানে কি? ল্যামডা মানে হচ্ছে ওয়েভলেন্থ। হয়েছে? এইচ মানে কি? এইচ মানে হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট মানেটা কি হলো আমার এখান থেকে, যার ভ্যালুটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। কথাটি বুঝতে পেরেছো আমি এখান থেকে কি বলতে চাইছি? কথাটি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি স্যার। হয়েছে? চলো এইবার যে আমার জিনিসটা আসছে সেই জিনিসটার নামটাকে লক্ষ্য করো একটুখানি। কি জিনিসটা আসছে না, প্রথম কথা যে জিনিসটা আসছে স্যার, যে আমার যখন কোনো একটা অ্যাটম আছে সেই অ্যাটমের মধ্যে আমি একটা কক্ষপথ পাবো। এই কক্ষপথের মধ্যে আমরা অনেকগুলি কক্ষক পাবো, কক্ষপথ পাবো। প্রথম কথা আমরা কি পাবো? প্রথম কথা আমরা কক্ষপথ পাবো। কক্ষপথের মধ্যে আমরা কক্ষক পাবো, ঠিক আছে? এইবার কথাটা করে ভালো করে বোঝার চেষ্টা করো। ইন জেনারেলি আমাদের অফ বাউ প্রিন্সিপাল বলে এক রকমের প্রিন্সিপাল হয়। অফ বাউ নীতি, অফ বাউ নীতি, সরি অফ বাউ নীতি। অফ বাউ নীতিটা কি জিনিস? অফ বাউ নীতিটা হচ্ছে কি, এইখানটা করে এরকম লেখো 1s, ভুল সাইড দিয়ে দিলাম, 1s 2s 2p 3p 3s 1s 2s 2p 3p 4s করে দাও এখানে 4s 3d, এইটুকুনি মনে রাখো তাহলে হবে। এবার কি হয়েছে অফ বাউ নীতিতে কি, যে স্যার আমার যে ইলেকট্রন গুলি থাকলো এই ইলেকট্রন গুলোকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা প্রথম কক্ষপথে পাবো কি 1s2, তারপরে পাবো হচ্ছে 2s2, তারপরে পাবো হচ্ছে 2p6,
তারপরে পাবো 3s2, তারপরে পাবো 3p6। অর্থাৎ আমার ইলেকট্রনটা কক্ষকের মধ্যে এইভাবে 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 ভাগ হবে। এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের অফবাউ নীতি। তাহলে অফবাউ নীতিটা কি হলো? অফবাউ নীতি এরকম জ্ঞান, মানে কোনো একটা ইলেকট্রন আমার যখন এই রকম জায়গাতে আছে, এই কক্ষপথে আছে, এই কক্ষপথ থেকে এই কক্ষপথের মধ্যে তোমার আবার কি আছে? ভাগ আছে। এই কক্ষপথের ভাগ আছে চারটে। এই চারটে ভাগকে কি বলে? একটা বলে এস ভাগ, একটা পি ভাগ, একটা ডি ভাগ, একটা এফ। চারটে ভাগ আছে। এই যে চারটে ভাগ আছে, এই চারটে ভাগের মধ্যে এ ছড়ায়। এই জিনিসটাকে আমরা বলছি। কথাটা বুঝতে পেরেছি এখান থেকে? এবার স্যার এইগুলো আমরা কোথায় পড়বো? এইগুলো আমরা পড়বো হচ্ছে কোথায়? পিরিয়ডিক টেবিলে পড়বো বা পর্যায় সারণীতে পড়বো। এই জিনিসগুলো আমরা কোথায় পড়বো? এই জিনিসগুলো আমরা পড়বো পর্যায় সারণী। এইবার যে পর্যায় সারণী থাকে, এই পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? না, পর্যায় সারণীর মেন্ডেলিভ। জনক বলা আমাদের মেন্ডেলিভকে বলা হয়। এইবার মেন্ডেলিভ। স্যার পর্যায় সারণী যে আছে, এই পর্যায় সারণীর আমার অ্যাকর্ডিং টু আধুনিক পর্যায় সারণী অনুযায়ী আমার কতগুলি পর্যায় কতগুলি সারণী থেকে থাকে? না, আধুনিক পর্যায় সারণী অনুসারে আমার 7টি পর্যায় থেকে থাকে। আমার কতগুলি পর্যায় থেকে থাকে? 7টি পর্যায় থেকে থাকে। আর শ্রেণী কতগুলি থেকে থাকে? শ্রেণী হচ্ছে আমাদের 18টি শ্রেণী থেকে থাকে। তাহলে আমাদের দুটো জিনিস গেল, একটাকে বলা হয় পর্যায় গেল, পর্যায় কতগুলি? 7টি। আর আমাদের শ্রেণী কতগুলি? শ্রেণী হচ্ছে 18টি। স্যার যখন আমাদের শ্রেণী 9টা ছিল, তখন আমাদের কি ছিল? তখন সেটাকে বলা হয় আমাদের পুরনো পর্যায় সারণী বা ওল্ড পিরিয়ডিক টেবিল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে আমার এই ক্ষেত্রে কি হয়েছে? তাহলে আমাদের কোনো একটা মডার্ন পিরিয়ডিক যে টেবিল আছে, এই যে 18টা শ্রেণী আছে, এই 18টা শ্রেণীকে তোরা 4 ভাগে ভাগ করতে পারবি। কি কি ভাগে ভাগ করতে পারবি? প্রথম ভাগের নাম হলো এস ভাগ, দ্বিতীয় ভাগের নাম পি ভাগ, তৃতীয় ভাগের নাম ডি ভাগ, চতুর্থ ভাগের নাম এফ ভাগ। এস ভাগ মানে, হ্যাঁ বলো। এফ 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 মানে ফিউচার। ওকে, চলো। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের এস ভাগে কি থাকে? না, এস ভাগে যেটা থাকে সেই জিনিসটাকে আমরা কি বলবো? এখান থেকে এস ভাগে থাকে হচ্ছে কি আমাদের অ্যালকাইল এবং অ্যালকাইন মেটাল থাকে। তাহলে এখানে কি থাকবে আমাদের? অ্যালকাইল আর অ্যালকাইন মেটাল, অ্যালকাইন পদার্থ থাকে, অ্যালকাইন পদার্থ থাকে। হয়েছে? কথাটি বুঝতে পেরেছো? নেক্সট, আমাদের যখন পি ব্লকে আসব, তখন সেই ব্লকগুলোকে আমরা কি বলবো? না, পি ব্লকের মধ্যে আমাদের যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলোকে বলে চ্যালকোজেন, পিকোজেন, হ্যালোজেন, আর একটাকে বলবো নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কি কি জানা আছে তোমাদের? কি কি আছে? হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন, আর্গন, রেডন। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে এগুলি গেল। হয়েছে? এবার চলে এসো ডি ব্লকের এলিমেন্ট। ডি ব্লকের এলিমেন্ট গুলোকে আমরা কি বলবো? ডি ব্লকের এলিমেন্ট গুলোকে আমরা বলবো কি? ট্রানজিশন এলিমেন্ট। ডি ব্লকের এলিমেন্ট গুলোকে আমরা কি বলবো? ডি ব্লকের এলিমেন্ট গুলোকে বলবো আমরা ট্রানজিশন এলিমেন্ট। আর এফ ব্লকের এলিমেন্ট গুলোকে আমরা কি বলবো? এফ ব্লকের এলিমেন্ট গুলোকে আমরা বলবো হচ্ছে কি? না, ইন্টার ট্রানজিশন এলিমেন্ট। ইন্টার ট্রানজিশন এলিমেন্ট। তাহলে আমার এই ক্ষেত্রে কি বলছি কথাটা? তাহলে আমি এখান থেকে বলছি হচ্ছে যে আমাদের যে 4টে ভাগ আছে, সেই 4টে ভাগের মধ্যে এই ভাগটাকে আমরা একটু দেখে নিলাম। কথাটি বুঝতে পেরেছো কি বলতে চাইছি? ক্লিয়ার? এবার আরেকটা জিনিস কি মনে রাখবে, যে আমাদের দু রকমের সিরিজ হয়। কি কি সিরিজ হয়? যে সমস্ত মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক 58 থেকে 71, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো হচ্ছে কি? ল্যান্থানাইড মৌল। তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো ল্যান্থানাইড মৌল। হয়েছে? আর যে সমস্ত সিরিজের আমাদের পারমাণবিক ক্রমাঙ্ক
90 থেকে 103 তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো হচ্ছে কি অ্যাক্টিনাইড মৌল। তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন করা হয়েছে যে ল্যান্থানাইড মৌল এবং অ্যাক্টিনাইড মৌলের মধ্যে আমার রিলেশন কি বা কি বৃত্তান্ত, তাহলে আমরা এখান থেকে বলবো হচ্ছে যে ল্যান্থানাইড মৌল এবং অ্যাক্টিনাইড মৌলের মধ্যে আমার রিলেশনটা হচ্ছে এই ব্যাপারটি। কিরাম ব্যাপারটি? যে আমাদের যদি 58 থেকে 71 হয়ে থাকে তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে বলবো হচ্ছে কি ল্যান্থানাইড মৌল। হয়েছে? আর যদি কি বলেছে? আমাকে বলেছে 90 থেকে 103 যদি হয়ে থাকে তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে বলবো আমরা অ্যাক্টিনাইড মৌল। হয়েছে? ক্লিয়ার? কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে কিনা এবার আমাকে একটুখানি দেখে বলো টোটাল জায়গাটা। স্যার হ্যাঁ বলো। নিষ্ক্রিয় গ্যাসগুলো একটু লিখে দেন তো, কি নিষ্ক্রিয় কি গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ বলো কি কি হ্যাঁ নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা হ্যাঁ হ্যাঁ লিখে দিন। আচ্ছা, এখানে লেখা হচ্ছে হিলিয়াম। হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস। এর সংকেত কি? He। এর পারমাণবিক ক্রমাঙ্ক কত? 2। হয়েছে? তারপরে কি লেখো? তারপরে লেখো নিয়ন। নিয়নের সংকেত কি? Ne। এর পারমাণবিক ক্রমাঙ্ক কত? 10। এরপরে লেখো কি? আর্গন। এর পরবর্তীতে লেখো আর্গন। Ar। এর পারমাণবিক ক্রমাঙ্ক কত? 18। এরপরে লেখো ক্রিপ্টন। ক্রিপ্টনের পারমাণবিক কত? Kr। মানে সংকেত কি? Kr। এর পারমাণবিক কত? 18 কত? 18 18 26 করে 26। 36। এটা হয় কত? এটা হয় 36। এটা কিন্তু গ্যাপ যায়, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? এরপরে কি থাকো? ও এরপরে লেখা হচ্ছে জেনন। এরপরে লেখো জেনন। জেননের সংকেত কি? Xc। Xcটা কি? Xc এর পারমাণবিক ক্রমাঙ্ক কত? 54। হয়েছে? আর এরপরে চলে এসো রেডন। রেডনের পারমাণবিক ক্রমাঙ্ক কত? মানে সংকেত কি? Rn। Rnটা কি মানে মানে পারমাণবিক ক্রমাঙ্ক কত? 86। হয়েছে ব্যাপারটা? এইবার কি হয়েছে? স্যার। এটা কোথায় থাকে? না এটি থাকে হচ্ছে পিরিয়ড 1 এ থাকে। তাহলে এটা কোথায় থাকবে? পিরিয়ড 2। এটা কোথায়? পিরিয়ড 3। এটা পিরিয়ড 4। এটা পিরিয়ড 5। এটা পিরিয়ড 6। এবং এরা কি করতে পারে? এই যে আমি 6টা গ্যাসের নাম লিখলাম, এরা স্বাধীনভাবে থাকতে পারে। এরা কিভাবে থাকতে পারে? তাহলে এখানে লেখো এরা স্বাধীনভাবে বিচরণ করতে পারে। স্বাধীনভাবে বিচরণ করতে। মিউট করো, মিউট করো। এরা স্বাধীনভাবে বিচরণ করতে পারে। তাহলে কথাটি বুঝতে পারলে কি পারলে না আমাকে উত্তর দাও টোটালটা। এবং এই ক্ষেত্রে আর একটা টপিককে মনে রাখবে যে আমাদের দুষ্ট মৌল বলে এক রকমের মৌল আছে। সেই দুষ্ট মৌল কাকে বলা হয়? না দুষ্ট মৌল বলা হচ্ছে আমাদের হাইড্রোজেন মৌলকে দুষ্ট মৌল বলা হয়। তাহলে এখানে একটা প্রশ্ন আছে যে কোন মৌলকে দুষ্ট মৌল বলা হয়? তাহলে সেই ক্ষেত্রে একটা স্টার দিয়ে লিখে রাখো। স্টার দিয়ে লিখে রাখো হচ্ছে কি আমাদের হাইড্রোজেন মৌলকে দুষ্ট মৌল বলা হয়। এই ক্ষেত্রে আর একটা জিনিসকে মাথায় রাখবে। কি জিনিস? একমাত্র স্যার এই হিলিয়াম বাদ দিয়ে নিয়ন, ক্রিপ্টন, আর্গন, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন প্রত্যেকের সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে। সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন বর্তমান। হয়েছে? আর এইখানটা করে হিলিয়ামে কি আছে আমার? হিলিয়ামে হচ্ছে আমার কি আছে? 2টি ইলেকট্রন বর্তমান। তার 8টি ইলেকট্রন থাকবে তবে না, 8 বা 8 এর বেশি থাকবে তবে না দেবে। তাহলে তার ক্ষেত্রে কি হচ্ছে? এখানে 2টি ইলেকট্রন বর্তমান। 2টি ইলেকট্রন বর্তমান। হয়েছে? কথা কি বললাম? তাহলে এইটুকুনি হচ্ছে আমাদের ওভারঅল স্ট্রাকচার। এইটুকুনি কি? যাবো পেনটা কোথায় গেল? এইটুকুনি হচ্ছে কি? এইটুকুনি হচ্ছে আমাদের ওভারঅল স্ট্রাকচার। তাহলে টোটালটা একবার দেখে নিয়ে বলো কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে কিনা। আজকে এইটুকুনি। পেজটা করে অন করুন, লাস্টের পেজটা। পেজটা এই 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 পেজটার আগের পেজ, তার আগের পেজটা অন করুন না একটুখানি। ওই যে যেখানে লিখেছিলেন না ওই যে কসমিক রেজ, তারপরে গামা রেজ, এক্স রে, ওই যে পেজটা আছে না? হ্যাঁ 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 এইটা, এই যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এই যে ইয়েটা লেখা হয়নি, এটা এক্সাম্পলটা। আচ্ছা লিখে নাও, লিখে নাও। যদি লেখা না হয়ে থাকে কোনো কিছু লেখা তাহলে সেটা বলবে।
সেটা আমি সময় দেবো, লিখে নেবে। মাঝখানে এরকম মানে বাদ দিয়ে চলে যাবে না, বাদ দিয়ে চলে গেলে তুমি আর পরে খেয়েই রাখতে পারবে না, মানে মিলাতে পারবে না ছকের সাথে, ছক আঁকতে পারবে না। ঠিক আছে, আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। বর্ণালী, দীপ, জাভেদ, পার্থ, পিন্টু প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা, বর্ণালী বলছো হ্যাঁ, জাভেদ বলছো হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, চলো।